ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালিক খাতায় স্বাগত জানাচ্ছি আমি হিমাদ্রি রাহা। গেল ডিসেম্বরে জাতীয় পর্যায়ে সাধারণ পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে মূল্যস্ফীতি বেড়ে হয়েছে 8.49%, যা নভেম্বরে ছিল 8.29%। গেল সোমবার এই তথ্য জানায় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। এছাড়া ডিসেম্বরে খাদ্য ও খাদ্য বহির্ভূত খাতে মূল্যস্ফীতি বেড়ে হয়েছে যথাক্রমে শতকরা 7.71 ও 9.91, যা নভেম্বরে ছিল যথাক্রমে 7.36 ও 9.08%। কিন্তু গতকালই অর্থ উপদেষ্টা বলেছেন মূল্যস্ফীতি বাড়লেও অর্থনীতির খুব একটা ক্ষতি হবে না। দর্শক, আমরা এই বিষয়ে আজকে টালিখাতে আলোচনা করব। আর আলোচনার বিষয়ে মূল্যস্ফীতি বাড়লে অর্থনীতিতে কী প্রভাব পড়ে আলোচনা করতে আমাদের সাথে ভার্চুয়ালি যুক্ত আছেন ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক প্রেসিডেন্ট আশরাফ আহমেদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর শাহাদাত হোসেন সিদ্দিকী। আপনাদের দুজনকে স্বাগত আমাদের ইসলামী ব্যাংক টালিখাতায়। শুরুতে আশরাফ আহমেদ, আপনার কাছে আসলে জানতে চাই একটু, যেহেতু আপনি নিজেও অনেকদিন ধরে চেম্বার অফ কমার্সের সাথে যুক্ত ছিলেন, সাবেক প্রেসিডেন্ট ছিলেন, সব কিছু মিলিয়ে আপনার দীর্ঘদিনের ব্যবসায়িক অভিজ্ঞতার আলোকে যদি বলতে হয় যে আসলে মূল্যস্ফীতি বাড়লেও যে খুব একটা অর্থনীতির ক্ষতি হবে না বা প্রভাব পড়বে না, বিষয়টি আসলে কতটা প্রাসঙ্গিক, কি প্রভাব পড়বে বলে মনে করছেন? ধন্যবাদ। খুব যদি বেসিক ইয়েতে বলি যে দেখুন, মূল্যস্ফীতি যদি হাই থাকে তখন যেটা হয় যে আমাদের ব্যবসা বাণিজ্যে আপনার খরচ বাড়ে একদিক থেকে। অন্যদিকে যেই আরেকটা যেটা বড় ধরনের সংখ্যা তৈরি হয় সেটা হচ্ছে যে মূল্যস্ফীতি হাই থাকলে, বেশি থাকলে আমরা দেখতে পারি যে ডিমান্ড কমে আসে। বিশেষ করে আপনি যদি দেখেন যে মানে নন ফুড আইটেমস সেগুলো ম্যানুফ্যাকচার্ড গুডস যেগুলো প্রাইমারিলি, সেখানে একটা ডিমান্ড ড্রপ হয়। ফলে ব্যবসা বাণিজ্য যারা করেন তারা একটা দ্বিমুখী চাপে পড়েন। একদিকে যেমন সেলস কমে আসতে থাকে, তেমনি একই সাথে আমাদের খরচ বাড়তে থাকে। ফলে দেখা যায় যে মূল্যস্ফীতি যখন ক্রমাগত বেশি থাকে, অনেক দিন ধরে বেশি থাকে, তখন এটা আসলে ব্যবসা বাণিজ্যের জন্য একটা বড় ধরনের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। এটা আমরা গত 2-3 বছর ধরেই দেখতে পাচ্ছি। আর আরেকটা জিনিস যেটা মনে রাখতে হবে যে দেখুন, মূল্যস্ফীতি বাড়লে আমরা যেটা দেখি যে যদি ওয়েজেস যদি সাথে সাথে না বাড়ানো যায়, তখন যেটা হয় যে তখন দারিদ্র্য বাড়ে, বেকারত্ব, এবং আলটিমেটলি গিয়ে দেখা যায় যে বেকারত্ব এবং দারিদ্র্য দুটোই বাড়ছে। সো এবং যারা যারা ধরেন বিশেষ করে খাদ্য মূল্যস্ফীতির ক্ষেত্রে আমরা যেটা দেখি যে যারা ধরেন দারিদ্র্য সীমার ঠিক ওপরে আছেন, তারা তখন খাদ্য মূল্যস্ফীতি থাকলে তারা দারিদ্র্য সীমার নিচে নেমে যান, এবং ফলে যেটা হয় যে ওই সেগমেন্টটাতে দেখবেন আপনি যে হেলথ, এডুকেশন, সমস্ত কিছুই কিন্তু সাফার করে তখন। কারণ মানুষ যদি খেতে, মানে খাবার আহ, জোগাড় করতে যদি তাদের আয়ের একটা বেশি বড় অংশ খরচ হয়ে যায়, তখন আসলে ডিসপোজেবল ইনকাম ফর ম্যানুফ্যাকচার্ড গুডস কিংবা সার্ভিসেস তখন আসলে শ্রিঙ্ক করতে থাকে। সো এটা আবার ইকোনমিতে আরেকটা বড় ধরনের সাইকেল ক্রিয়েট করে। নিশ্চয়ই, তো দারুণভাবে আপনি পর্যবেক্ষণ করেছেন। শাহাদাত সিদ্দিকী, আপনার কাছে ফিরতে তাই যে বিষয়টি বলছিলাম আসলে কতটা প্রভাব পড়ে অর্থনীতিতে? জি, দেখুন, যে মূল্যস্ফীতি বাড়লে অর্থনীতির প্রভাব পড়ে কি পড়ে না, কতটুকু পড়ে, কার উপর পড়ে, বিষয়টা কিন্তু গভীরভাবে বিশ্লেষণের দরকার রয়েছে। কারণ আপনি যদি মানুষের মধ্যেও ইনকাম বেসিসে ক্লাসিফিকেশন করেন, মূল্যস্ফীতি সবাইকে সমানভাবে আঘাত করে না। কেউ বেশি আঘাতপ্রাপ্ত হয়, কেউ কম আঘাতপ্রাপ্ত হয়। একইভাবে মূল্যস্ফীতি যখন অনেক দিন ধরে, যেটা আশরাফ ভাই বলেন, যে পারসিস্টেন্ট মূল্যস্ফীতি যখন থাকে, তখন একটা দেশের যে সকল মানুষ নিম্ন মধ্যবিত্ত, তাদের শিক্ষা, স্বাস্থ্য, এডুকেশনের এক্সপেন্ডিচার সবকিছুর সাথে ট্রেড অফ করতে হয়। আরেকটা যেটা বললেন যে ফুড ভার্সাস নন ফুড, অতএব নন ফুড আইটেম থেকে মানুষ ফুডটাকে ঠিক রাখার জন্য নন ফুড থেকে তারা ট্রেড অফ করেন। অতএব সেই জায়গাগুলা বিবেচনা। এখন বিষয়টা আপনি যে জায়গাটায় হিট করেছেন সেটা হচ্ছে যে একটা প্রতিবেদন, মূল্যস্ফীতি বাড়লে অর্থনীতির কি প্রভাব পড়ে। আসলে প্রভাব পড়ে বলতে আপনি মূল্যস্ফীতিটা কতদিনের, শ্রীলঙ্কার মূল্যস্ফীতি অল্প সময়ের জন্য আকাশচুম্বী ছিল, বাংলাদেশের অনেক উপরে ছিল, কিন্তু তাদের অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে। কিন্তু বাংলাদেশের অর্থনীতি হাই ইনফ্লেশন, আপনি যখন 10-এর কাছাকাছি, সেটাকে আপনি হাই ইনফ্লেশন বলবেন। পারসিস্টেন্ট ওভার 4 ইয়ার্স, তাহলে দীর্ঘ দিন যখন একটা শত্রু, অর্থনীতির সবচেয়ে বড় শত্রু হচ্ছে মূল্যস্ফীতি, সেই শত্রুটা যখন দীর্ঘদিন যাবৎ থাকে, সে মহাশত্রুতে পরিণত হয়। আর সেই মহাশত্রুর প্রভাবটা কিন্তু আপনি অর্থনীতিতে এখন টের পাচ্ছেন, যে দীর্ঘস্থায়ী মূল্যস্ফীতির কারণে বাংলাদেশের
এখন যে পভার্টি যে সকল মেজারমেন্ট হচ্ছে, সমস্ত পভার্টি মেজারমেন্টে পভার্টি বাড়ার একটা দৃশ্যপট আমাদের সামনে কিন্তু আসছে, যে আপনি এক্সট্রিম পোর বলেন, মডারেট পোর বলেন, পোর বলেন এবং ভালনারেবল পোর বলেন, এই যে চারটা সিগমেন্টে যে পভার্টির চিত্র, সেটা কিন্তু আরো খারাপের দিকে যাচ্ছে। তার মানে দীর্ঘস্থায়ী মূল্যস্ফীতি আমাদের দারিদ্রতাকে বাড়িয়ে দিচ্ছে, এক। দ্বিতীয়ত হচ্ছে, আপনি যদি এই দরিদ্র শ্রেণীর নিউট্রিশনের কথা চিন্তা করেন, যেটা আশরাফ ভাইয়ের প্রসঙ্গ ধরেই বলি, যে ওয়েজ যদি ইনফ্লেশনের সাথে তাল মিলিয়ে কিংবা বেশি হারে না বাড়ে, তখন আপনাকে খেয়ে ফেলে। তার মানে কি, আপনার যে নিউট্রিশন স্পুন, যারা গরিব মানুষ যতটুকু পায় ততটুকু কিন্তু তারা আর মিট করতে পারছে না। ইভেন আপনি যদি মিট কনজামশনের কথাই চিন্তা করেন, তাহলে দেখবেন সেই কনজামশনের প্যাটার্নে তাদের চেঞ্জ আসতেছে। তার মানে হচ্ছে, আপনি কোন ধরনের খাবারের দিকে যাচ্ছে সেগুলা কিন্তু বড় ধরনের প্রভাব, এক। আর দ্বিতীয়ত হচ্ছে, অনেক ক্ষেত্রেই আপনি চিন্তা করবেন দীর্ঘস্থায়ী মূল্যস্ফীতি, যারা অতি দরিদ্র হত দরিদ্র মানুষ, সেই সমস্ত পরিবারের মানুষগুলো, যে বাচ্চাগুলা যদি এডুকেশন না পায়, তাহলে কিন্তু লং টার্মে যে তারা পভার্টি সাইকেল থেকে বের হবে সেটা হতে পারে না। অতএব সেই শিশুটা যখন আজকে শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে, সে মালনিউট্রিশনে ইম্পভারিশড হয়ে যাচ্ছে, এবং এই সমস্ত জায়গাগুলোর কথা যদি চিন্তা করেন, তাহলে দেখবেন যে একটা বিশাল প্রভাব পড়ে দীর্ঘস্থায়ী মূল্যস্ফীতি, যেটা বাংলাদেশ বহন করছে বিগত প্রায় 3 থেকে 4 বছর যাবত। নিশ্চয়ই আসলে অর্থনীতির বড় শত্রু যে মূল্যস্ফীতি, এটা দারুণভাবে আপনি আপনার ব্যাখ্যাটা তুলে ধরেন। আশরাফ আহমেদ, ডক্টর শাহাদাত হোসেন সিদ্দিকী যে কথাটা বললো, বড় শত্রু অর্থনীতির মূল্যস্ফীতি, আমরা সেই মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণের জন্য বহু চেষ্টা করা হচ্ছে, কিন্তু কোনো না কোনোভাবে সেটা বাড়ে তো কমে, কমে তো বাড়ে, একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের মধ্যেই সেটা থেকে যায়। কেন আসলে এই বিষয়টি, কি মনে হয় আপনার? দেখুন, আমরা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের জন্য যে চেষ্টাগুলো করেছি, তার মধ্যে একটা বড় অংশ জুড়ে ছিল আমাদের মুদ্রানীতির প্রয়োগ। মানে আমরা যেটা করেছি, যে বাংলাদেশ গভর্নমেন্ট যেটা করেছে, সেটা হচ্ছে ইন্টারেস্ট রেট বাড়িয়ে আপনার মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে। এটা বাংলাদেশের ক্ষেত্রে খুব এফেক্টিভ হয় না। এটার কারণ, একটা কারণ বলি আমি একটু আপনার। এটা এখানে ট্রান্সমিশন মেকানিজমের একটা সমস্যা আছে। মানে ধরুন, আপনি আমেরিকান মার্কেটে যদি দেখেন, আপনি ওইখানে আপনার 70% অফ লোনস আর কনজিউমার লোনস, যেখানে আপনি ইন্টারেস্ট রেট বাড়ালে পরের দিন আপনার ডিসপোজেবল ইনকাম কমে আসে এবং সাপ্লাই চেনের উপরে খুব একটা ইম্প্যাক্ট পড়ে না। বাংলাদেশের ক্ষেত্রে সিনারিওটা উল্টা। বাংলাদেশে 90% লোন হচ্ছে বিজনেস লোনস এবং বাকি মাত্র 10% হচ্ছে কনজিউমার লোন। এখানে কি হয়, আপনি ইন্টারেস্ট রেট বাড়ালে আপনার সাপ্লাই কস্ট বেড়ে যায় আপনার, সো আপনার প্রাইসের উপরে একটা আপওয়ার্ড প্রেশার ক্রিয়েটেড হয়। কিন্তু যেহেতু মাত্র 10% হচ্ছে আপনার কনজিউমার লোন, ডিসপোজেবল ইনকামের উপরে আপনার বড় ইম্প্যাক্টটা খুব একটা পড়ে না। ফলে যেটা হচ্ছে, আমরা যেটা দেখতে পাচ্ছি, যে ইন্টারেস্ট রেট টুল ফর ইয়ে আপনার ইনফ্লেশন কন্ট্রোল খুব একটা এফেক্টিভ হয় না। একদম হয় না তা না, এটা বেশ খানিকটাই হয়। বাট এটা যতখানি অন্যান্য অনেক দেশে যতখানি এফেক্টিভ হয়, আমাদের দেশে ততখানি এফেক্টিভ হয় না। আমাদের দেশে যেমন একটা বড় চাপ ফেলে কিন্তু আসলে আপনার ডলারের ভ্যালু কিংবা ইম্পোর্ট কস্ট। সো ওইখানে যদি আপনি দেখেন, যে আমরা কিন্তু মোটামুটি যেই ইনফ্লেশনের যে রিডাকশনটা দেখেছি আপনার গত বছরের শেষ থেকে এই বছরের শুরু পর্যন্ত, যে আপনার 11% থেকে 8%, 8.5% লেভেলে নেমে আসলো যখন হেডলাইন টার্মস, ওই সময়টার সাথে কিন্তু আপনি যদি ট্র্যাক ব্যাক করেন, আপনি দেখবেন যে আমাদের এক্সচেঞ্জ রেট কিন্তু একটা মোটামুটি একটা লেভেলে স্টেবিলাইজ করে গেছে। সো আপনাকে হয় এক্সচেঞ্জ রেট দিয়ে ইনফ্লেশনের উপরে ইম্প্যাক্ট আনতে হবে, অথবা আপনি যে ইম্পোর্ট কস্টে কিন্তু আপনার একটা বড় চাঙ্ক কিন্তু আমাদের আসলে ডিউটি। মানে যেমন ধরেন, আপনি যদি চিনি ইম্পোর্ট করতে চান, আপনি দেখবেন যে $100 চিনি আপনি বাংলাদেশের মার্কেটে যখন বিক্রি করতে যাবেন, তখন এটা $150-200 হয়ে যাবে বিকজ অফ কাস্টমস ডিউটিস। সো এটা হচ্ছে আপনার টোটাল ইম্পোর্ট কস্ট। সো এই জায়গাগুলোতে হাত দিলে ইনফ্লেশন খুব ভালো রিয়াক্ট করে। কিন্তু ইন্টারেস্ট রেট টুলের যেই লিমিটেশনটা আছে, সেটা কিন্তু আমরা মোটামুটি স্পষ্ট দেখতে পেলাম এই গত 1-2 বছরে। এই কারণে আমরা মনে করি যে ইনফ্লেশন কন্ট্রোলের জন্য আসলে একদিকে যেমন সাপ্লাই সাইডে কাজ করতে হবে, সেটা হচ্ছে সাপ্লাই কস্ট কমানো। 2 নাম্বার হচ্ছে আপনার যে সাপ্লাই ভলিউমস, কারণ এখানে আরেকটা ওই যে ইম্পোর্ট কম্প্রেশনের ফলে কিন্তু বাজারে একটা যোগানের সমস্যা তৈরি হয়ে গেছে, সাপ্লাই সাইডে কিন্তু কনস্ট্রেন্ট চলে এসছে। সো এই দুটো জিনিস যদি ম্যানেজ না করা হয়, তাহলে আসলে ইনফ্লেশন খুব এফেক্টিভলি কন্ট্রোল হবে না। আমি আরেকটা ছোট একটা এক্সাম্পল দিই। আপনি যদি চালের দাম দেখেন, রাফলি 15 থেকে 20% বেড়ে গেছে, এবং এটা কিন্তু আমাদের ফুড ইনফ্লেশনে বড় ধরনের ইম্প্যাক্ট ফেলছে। নিশ্চয়ই। এটা কিন্তু হচ্ছে এমন একটা সময় যেখানে পৃথিবী সহ সব জায়গায় আসলে চালের দাম কমে আসছে, কিন্তু আমরা ওই অ্যাডভান্টেজটা নিতে পারছি না।
সেটা বিশ্ব অর্থনীতি একদিকে থাকলে আমরা সেই অর্থনীতির সুযোগটা হয়তো নিতে পারিনি। এই জায়গাটা নিয়ে আমরা একটু আলোচনা করব। আশরাফ আহমেদ, সাদাত হোসেন সিদ্দিকী, আপনারা থাকুন, আমরা একটা ছোট্ট বিরতিতে যেতে চাই, বিরতির পর আমরা আলোচনায় ফিরছি। দর্শক, বিরতি নিচ্ছি। ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালিখাতে, সঙ্গে থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালিখাতে। আমাদের আলোচনার বিষয় মূল্যস্ফীতি বাড়লেও অর্থনীতিতে ক্ষতি হয় না কিভাবে, আমরা আলোচনায় ফিরছি। ডক্টর শাহাদাত হোসেন সিদ্দিকী, বিরতির আগে আপনি যেমনটি বলছিলেন যে বিভিন্নভাবে আপনার পর্যবেক্ষণটা তুলে ধরেছেন, মূল্যস্ফীতি বাড়লে কি হবে, আসলে মৌলিক সমস্যাটা কোথায়। কিন্তু ব্যয় সংকোচন নীতি বা আশরাফ আহমেদ যেটা বলছিল, মুদ্রা নীতির প্রয়োগ করে আসলে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ দীর্ঘমেয়াদে কোনো সুফল মিলবে কি? দেখেন, সরকার চেষ্টা করছে শুধুমাত্র, আমি বলবো যে এক পক্ষ না, দুই পক্ষ, অর্থাৎ আমরা আর্থিক নীতি যেটা বলি এবং রাজস্ব নীতি, দুই দিক থেকেই কিন্তু অন্তর্বর্তী সরকার চেষ্টা করেছে। প্রথমত আর্থিক নীতি দিয়ে সংকোচনমূলক মুদ্রানীতি ধারাবাহিকভাবে চেষ্টা করে যাচ্ছে মূল্যস্ফীতি কমানোর জন্য। একইভাবে যদি আপনি বাজেটের দিকে তাকান, ঠিক বাজেটেও ঐতিহাসিকভাবে যেভাবে 10, 12, 15% বাড়ে, তারা কিন্তু সেটাকে বাড়তে দেয়নি, অন্তর্বর্তী সরকার বাড়তে দেয়নি। তার মানে এইখানেও তাদের একটা সংকোচনমূলক রাজস্ব নীতির ভাবনাটা তারা প্রয়োগ করেছে। কিন্তু এই ধরনের ভাবনা প্রয়োগ এবং কার্যকরিতা ভিন্ন হয় তখন যখন তার ভিতরে ভালো কিছু দেখাতে পারেন। এখন প্রশ্ন হচ্ছে, সরকার যদি আপনি বাজেট ডেফিসিটের কথাই বলেন, ডেফিসিট কমানোর ক্ষেত্রে কোনো লক্ষ্য সরকার অর্জন করতে পারছে কিনা, তাহলে সরকারের সবচেয়ে বড় সফলতা হতো। অর্থাৎ সরকার যদি ম্যাজিক দেখাতে পারত বিগত সরকারের তুলনায়, যে ম্যাজিক ইন এ সেন্স যে আমার ট্যাক্স জিডিপি রেশিও বাড়তির দিকে এবং আমার ট্যাক্স নেটের আওতায় 26 লক্ষ মানুষ ছিল, এখন 52 লক্ষ, 1 কোটি মানুষ। মানে কোন দিক থেকে যখন আপনার আর্থিক সক্ষমতার জায়গাটা শক্তিশালী এবং দৃঢ় হয় না, তখন কিন্তু প্রকৃতপক্ষে এই ধরনের সংকোচন দেশকে যে এগিয়ে নিবে তার কোনো প্রত্যাশা আমরা দেখতে পাই না। এখন প্রশ্ন একটাই, যে আরো যদি অতিরিক্ত চাইতো, তাহলে হয়তো আরো অতিরিক্ত ব্যাংক থেকে লোন করতে হতো, বিদেশ থেকে আনতে হতো, না হয় প্রিন্ট করতে হতো। কিন্তু এখন যেভাবে রেভিনিউ কালেকশন হচ্ছে, তাতেও তো সরকারের যে, আপনি ব্যাংকিং সেক্টরের দিকে যদি তাকান, আসলে সরকারের নেওয়ার মতো কিছু নেই। তাহলে কোত্থেকে নেবে? সেন্ট্রাল ব্যাংক থেকে নিতে গেলে, অর্থাৎ মানে সেই জায়গা আসলে খুব একটা কার্যকর হচ্ছে না। নিশ্চয়ই আপনি থাকুন আমাদের সাথে। আশরাফ আহমেদ, আপনার কাছে জানতে চাই, ডক্টর শাহাদাত হোসেন সিদ্দিকী যথাযথভাবে সেই বিশ্লেষণটা করেছে, যে মুদ্রানীতির কথা বলছিলেন, সংকোচনমূলক ব্যয় সংকোচন নীতি আর মুদ্রানীতি প্রয়োগ করে আসলে কতটা সম্ভব? ধন্যবাদ। দেখুন, আমি যদি একটু শাহাদাত ভাই রেফারেন্সই বলি, শাহাদাত ভাই যেটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস পয়েন্ট আউট করেছেন। দেখুন, আমাদের যে মুদ্রানীতি শুধু না, রাজস্ব নীতিও ছিল কন্ট্রাকশনারি। মানে আমরা এই বছর যে বাজেট ঘোষণা করেছিলাম, সেখানে ছিল যে ডেফিসিট কমিয়ে আনা হবে, সরকারি টোটাল ব্যয় কমিয়ে আনা হবে। কিন্তু ওখানে একটা বড় ধরনের একটা অসঙ্গতি আছে। কেন? যে টোটাল বাজেট কমানো হয়েছে ঠিকই, বাট আপনি যদি দেখেন, কমানো হয়েছে কিন্তু আসলে আমাদের যে উন্নয়ন বাজেট কিংবা যেটা ইনভেস্টমেন্ট। কিন্তু আপনি যদি রাজস্ব ব্যয়ের যে প্রাক্কলন ছিল, সেখানে কিন্তু আমরা দেখেছি যে একটা 5% ইনক্রিজ আছে। সো ফলে যেটা হচ্ছে, মানে ওভারঅলে যদি আমি বলি যে পাবলিক ইনভেস্টমেন্ট কমিয়ে দিলে ইকোনমিতে যেই ইনপেটাসটা আসে সেটা কমে যায়, ইনভেস্টমেন্টটা কমে আসে। কিন্তু আবার একই সাথে সরকারের রাজস্ব ব্যয় যদি বাড়ানো হয়, রাজস্ব ব্যয় কিন্তু আপনার সরকারি কর্মকর্তাদের বেতন ভাতা থেকে শুরু করে এই এই জাতীয় জিনিসগুলো থাকে। এবং ওখানে যেটা হয় যে ওইটা বাড়ালে সাথে সাথে কিন্তু আমাদের ইনফ্লেশনের উপরে একটা ইম্প্যাক্ট পড়ে। এটা আমরা বাংলাদেশে গত 50 বছর ধরে দেখছি যে এটা হয়। এই জায়গাটাতে কিন্তু সরকার আসলে যে পাবলিক বাজেটের যে ইনভেস্টমেন্টের যে টার্গেটটা, সেখানে কিন্তু একটা মিক্সড সিগন্যাল ছিল। আমরা কিন্তু যেই কারণে যে কন্ট্রাকশনারি ফিসকাল পলিসির যে বেনিফিট, সেটা কিন্তু আমরা পাচ্ছি না। নিশ্চয়ই, অর্থাৎ আমরা বেনিফিটও পাচ্ছি না, এবং সবচেয়ে বড় কথা হলো যে মুদ্রানীতি প্রয়োগ কিংবা অর্থনীতির যে বড় একটা সূত্র যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করে, এটা আসলে দিনকে দিন চ্যালেঞ্জে হয়ে যাচ্ছে। আসলে সময়ে বলে দেবে এটা আসলে কোন জায়গায় গিয়ে দাঁড়ায়। আশরাফ আহমেদ এবং ডক্টর শাহাদাত হোসেন সিদ্দিকী, দুজনকে অসংখ্য ধন্যবাদ আপনারা আমাদের ইসলামী ব্যাংক টালিখাতে এসে আপনাদের পর্যবেক্ষণটা তুলে ধরার জন্য। দর্শক, ব্যবসা বাণিজ্য বিশ্লেষণে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালিখাতে আছে পর্যন্ত। থাকুন ডিবিসি নিউজের সঙ্গেই।